দেখো আমরা জানি সুপার প্রফিট হচ্ছে এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। আর এই দুইটার মানে ওনারা না এই এত বড় একটা প্রশ্নের মধ্যে ওনারা দিয়ে দিয়েছে। তার মানে আমাদের কোনো ইনফরমেশনই কোনো কাজে আসতেছে না, এগুলা কোনো কিছুই আমাদের কাজে লাগবে না। আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট দেখো ওই যে 43,920 টাকা দিয়ে দিয়েছে, মাইনাস এখান থেকে নর্মাল প্রফিট দেখো ওই যে 33,900 দিয়ে দিয়েছে। তাহলে এটা বিয়োগ করে আমরা কিন্তু পেয়ে যাবো আমাদের সুপার প্রফিট। দেখো বিয়োগ করলে আমাদের সুপার প্রফিটটা কত আসে? 10,020 আসে। 10,020। আর ওনারাই বলে দিয়েছে আমাদের গুডউইলটা কত হবে। গুডউইলটা দুই হবে গুণ। প্রফিট ইন্টু টু। ওনারাই বলে দিয়েছে না 2 ইয়ার্স পারচেজ। 2 ইয়ার্স পারচেজ মানে কিন্তু দ্বিগুণ, তাই না? তাহলে সুপার প্রফিট ইন্টু টু জি হবে স্যার। আমাদের গুডউইল। তো দেখো আমাদের সুপার প্রফিট আমরা বের করেছি 10,020 ইন্টু হচ্ছে টু। তাহলে আমরা আমাদের গুডউইলের ভ্যালুটা বের করে ফেলবো। কত আসে আমাদের গুডউইলটা? 20,040। 20,040। ওই দেখো অ্যান্সার বের হয়ে গেছে। তাহলে কত বড় একটা অঙ্ক। পার্ট বি তে অবশ্যই এটা, কিন্তু দেখো আমাদের সব ইনফরমেশনটা এর মধ্যে দেওয়া ছিল। সব ইনফরমেশন এর মধ্যে দেওয়া ছিল, আমরা জানি কিভাবে করতে হয়। সেজন্য আমরা বুঝে ফেলবো যেগুলো আমাদের কোনো কাজে আসবে না। আর এখান থেকে আমরা যেগুলো বের করবো সেগুলো ওনারা দিয়ে দিয়েছে এখানে। সেই মানগুলোকে আমরা এখানে বসাই দিলেই কিন্তু আমরা আমাদের গুডউইলটা পেয়ে গেলাম 20,040। আর পার্ট বি এর জন্য আমাদের অ্যান্সারটা এতটুকুই। আর এগুলো তোমরা যত ভালো পারবে, বড় বড় পার্ট সি এর অঙ্কগুলো তত ভালো পারবে, ওগুলো করতে কোনো কষ্টই হবে না। হয়তো বা এমনও হতে পারে যদি ওনারা পার্ট সি এর অঙ্ক তোমাদের দেয়ও, বা এই পার্ট বি এর অঙ্কগুলো করে ফেলতে পারলে, যে কটা আমার এখানে আছে, হয়তো দেখা যাবে তোমরা অ্যান্সার করেও ফেলতে পারছো। আচ্ছা, 7 নম্বর অঙ্কটা যে আমরা করলাম তোমরা বুঝছো? জি স্যার। জি স্যার। জি, জি স্যার। দেখো আমাদের 8 নম্বর অঙ্কটার মধ্যে কি বলছে। এখানে ওনারা বলছে ক্যালকুলেট দ্য ক্যাপিটাল এমপ্লয়েড অ্যান্ড সুপার প্রফিট। ওনারা গুডউইল বের করতে বলেনি, এখান থেকে খালি ক্যাপিটাল এমপ্লয়েড আর সুপার প্রফিট বের করতে বলছে। আরেকটা মজার ব্যাপার, নর্মাল রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 10%। এই এনআরআরটা যখন ক্যাপিটাল এমপ্লয়েডের উপর ওনারা বলে দেয়, তখন আর এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ওই অঙ্কে করতে হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ নোট, মনে রেখো এটা। যখন ওনারা এনআরআরটা ক্যাপিটাল এমপ্লয়েডের উপর ধরতে বলে, যেমন এই যে বলছে নর্মাল রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, তাহলে আমাদের এনআরআরটা যে 10%, কার 10%? ক্যাপিটাল এমপ্লয়েড 10%। তাহলে এই অঙ্কটাতে আর এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমাদেরকে বের করতে হবে না। তাহলে এই অঙ্কটা থেকে ওনারা বের করতে বলেছে কি, ক্যাপিটাল এমপ্লয়েড বের করো আর সুপার প্রফিট বের করো। তাহলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের এই অঙ্কে আর করতে হবে না, কারণ আমাদের যে এনআরআরটা বলেছে ওটা ক্যাপিটাল এমপ্লয়েডের উপর বলে দিয়েছে। তাহলে চলো আমরা জবাবটা শুরু করি। একটু আগে কিন্তু আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বের করেছি, এবার ক্যাপিটাল এমপ্লয়েড বের করব। এভারেজ মেইনটেনেবল প্রফিট এখানে দেওয়া আছে, আমাদেরকে সুপার প্রফিট বের করতে বলছে। চলো আমরা খাতা নেই, প্রথমেই বের করব ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। আর ক্যাপিটাল এমপ্লয়েড বের করার জন্য আমরা একটু আগেই ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করেছি। সেখানে ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে গিয়ে আমরা প্রথমেই লিখেছিলাম প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট। এখন এই প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট লিখতে গিয়ে তোমরা দেখো এই যে অ্যাসেট,
ল্যান্ড এন্ড বিল্ডিং, ল্যান্ড এন্ড বিল্ডিং এর ব্যাপারে নিচে কোনো প্রেজেন্ট ভ্যালু দেওয়া নেই, তাহলে আমরা এই ল্যান্ড এন্ড বিল্ডিং 1,50,000 লিখে দিব। লিখে দাও। ল্যান্ড এন্ড বিল্ডিং 1,50,000। এরপর দেখো প্ল্যান্ট, প্ল্যান্টের ব্যাপারেও নিচে কিছু বলা নেই, তাহলে আমরা প্ল্যান্ট লিখে দিব 1,00,000। এবার দেখো ইনভেস্টমেন্ট, আমি ইনভেস্টমেন্ট নিয়ে একটা কথা বলছিলাম, যদি প্রশ্নের মধ্যে ইনভেস্টমেন্টের ব্যাপারে কিছু বলা না থাকে তাহলে সম্পূর্ণ ইনভেস্টমেন্টকে আইডেল ধরতে হয়। দেখো এটা কিন্তু আমি নোট লিখে দিয়েছিলাম শুরুতে, আমার শিটের মধ্যেও কিন্তু কথাটা লেখা আছে। যদি প্রশ্নের মধ্যে ইনভেস্টমেন্টের ব্যাপারে কোনো ইন্ডিকেশন না থাকে তাহলে সম্পূর্ণ ইনভেস্টমেন্টকে আইডেল ধরতে হয়। আর আইডেল ইনভেস্টমেন্ট কখনোই আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডে বের করতে গিয়ে ব্যবহার করা হয় না, তাই আমরা এই ইনভেস্টমেন্টটাকে আমাদের এই অঙ্কে ব্যবহার করব না। স্টক, এই কথাটা মনে রেখো, কিন্তু ইনভেস্টমেন্টে বসাই দিলে কিন্তু অঙ্কটা ভুলে যাবে। তাহলে স্টক 75,000, স্টক 75,000, অ্যাকাউন্টস রিসিভেবল 1,20,000, এটা আসবে। অ্যাকাউন্টস রিসিভেবলটা আছে আমাদের 1,20,000। এবার দেখো ক্যাশ এট ব্যাংক 80,000, এটা আসবে। ক্যাশ এট ব্যাংক 1,80,000। স্যার শুধু 80,000। শুধু 80,000। তাহলে আমাদের আর কোনো অ্যাসেট এখানে নেই, চলো আমরা এই অ্যাসেট গুলোকে যোগ করে ফেলি। 5,25,000। তাহলে কত বললাম? 5,25,000। তাহলে 5,25,000 হচ্ছে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট। এবার আমরা এখান থেকে লেস করব কারেন্ট লায়াবিলিটিস অ্যাকাউন্টস পেয়েবল। আর কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে আছে শুধু একটা অ্যাকাউন্টস পেবল 80,000, আর একটাও নাই, শুধু অ্যাকাউন্টস পেবলই রয়েছে 80,000। তাহলে চলো লিখে দেই অ্যাকাউন্টস পেবল, একটাই খালি রয়েছে 80,000। আর এটা বাদ দিলে এখন আমরা পেয়ে যাব ক্যাপিটাল এমপ্লয়েড, প্রথম যে প্রশ্নটা করেছে আমাদেরকে। 4,45,000। দেখো আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডটা বের হয়ে গেল, 4,45,000। এই দেখো আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডের অ্যান্সারটা দেওয়া আছে 4,45,000। ওনারা আমাদেরকে এখান থেকে সুপার প্রফিটও বের করতে বলছে। সুপার প্রফিট বের করতে হলে আমরা সাধারণত ক্যাপিটাল এমপ্লয়েডের পর এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করি, কিন্তু এই অঙ্কে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে না, কারণ আমাদের যে নর্মাল রেট অফ রিটার্নটা দেওয়া আছে অন ক্যাপিটাল এমপ্লয়েড ওনারা বলে দিয়েছে। তাই পার্সিয়াল বড় বড় অঙ্ক যদি আমরা যখন করব সেখানেও যদি আমাদেরকে এই কথাটা বলা থাকে যে আমাদের নর্মাল রেট অফ রিটার্নটা ক্যাপিটাল এমপ্লয়েড এর উপর ধরা হয়, তাহলে ওই অঙ্কেও আমরা ক্যাপিটাল এমপ্লয়েড এর পর আর এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড করব না। কি ঠিক আছে? তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড এর পর তাহলে এভারেজ মেইনটেনেবল প্রফিটটা দেওয়াই আছে, তাহলে আমরা এবার নর্মাল প্রফিটটা বের করব। তাহলে আমরা এখন নর্মাল প্রফিটটা না বের করে ডাইরেক্ট সুপার প্রফিটও করতে পারি, কারণ আমরা জানি সুপার প্রফিটটা হচ্ছে এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। সুপার প্রফিট হচ্ছে এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তোমরা একটু দেখো আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিটটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এভারেজ মেইনটেনেবল প্রফিট ওই যে 95,000, তাহলে 95,000 হচ্ছে আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট। আর আমাদের নর্মাল প্রফিটটা ওনারা বলেছে
ক্যাপিটাল এমপ্লয়েড এর 10%, ওই দেখো ক্যাপিটাল এমপ্লয়েড এর 10% নর্মাল প্রফিট। তো আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডটা তো আমরা বের করলাম 4,45,000। তাহলে 4,45,000-এর 10%, এটা হবে আমাদের নর্মাল প্রফিট। এবার বিয়োগ করো, তাহলে 95,000 থেকে আমরা মাইনাস করব 4,45,000-এর 10% মানে 44,500। তাহলে 95 থেকে 44,500 বাদ দাও, তাহলে আমাদের সুপার প্রফিটটা বের হয়ে আসবে। কত? 50,500 50,500। এই দেখো 50,500। দেখো আমাদের অ্যান্সারটা বের হয়ে গেছে। তোমরা দেখেছো এই যে ছোট ছোট ক্যালকুলেশন গুলো আমরা করতেছি, যে এটাতে কিন্তু আমাদের গুডউইল ভ্যালুয়েশনে পার্ট সি এর অঙ্ক করার যোগ্যতাটা কিন্তু বাড়তেছে। কারণ এইগুলো যদি বেশি বেশি করে করতে পারো, তাহলে তুমি এই চ্যাপ্টারের পার্ট সি এর অঙ্কটা আরামসে করতে পারবে। আর তাহলে তোমরা অঙ্কটা শিখতে পারবে। একবারে অঙ্কগুলো করতে যেও না, তাতে করে কিছু কিছু ওয়ার্কিং তোমার ভুল হয়ে যাবে। তো এই যে আমি অঙ্কগুলো করলাম, এটা 8 নাম্বার পর্যন্ত করলাম। তোমরা একটু দেখো আমাদের শীটের মধ্যে কতগুলো অঙ্ক আছে, 8 পর্যন্ত করলাম। পিছনে হয়তো 2-1টা অঙ্ক তোমাদের করা বাকি রয়ে গেছে, কেউ কারো কারো বাকি রয়ে গেছে, আর ইয়ে হয়তো করে ফেলছে। তো যারা করোনি তারা পিছনে গুলো তো করবাই। 8-এর পরে দেখো আমাদের এখানে অঙ্ক বাকি আছে 9, 10, 11, 11 পর্যন্ত। তোমরা 11 পর্যন্ত অঙ্কগুলো কালকের পরীক্ষা দেওয়ার জন্য তোমরা 11 পর্যন্ত দেখো, এইটার মধ্যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আবার বের করতে বলছে। তাহলে 11 পর্যন্ত অঙ্কগুলো তোমরা নিজেরা আগে নিশ্চিন্ত ভাবে করো। করার পর যদি দেখো যে হ্যাঁ আমার এই অ্যান্সার গুলো তোমরা বের করতে পারছো, তার মানে তোমরা ঠিক ঠিক বুঝে বুঝে করতে পারছো, তাহলে পার্ট সি এর অঙ্ক করতে আমাদের সময় লাগবে না। একটা অঙ্ক আমি করে দিলে পুরোপুরি তোমরা সমস্ত অঙ্ক নিজেরাই করতে পারবে। কি বলছি বুঝেছো? তাই তোমরা কালকের পরীক্ষা দেওয়ার জন্য আমার 11 পর্যন্ত অঙ্কগুলো একটু ভালো করে করো। 11 পর্যন্ত ভালো করে করে এবার তুমি তোমাদের মতন প্রস্তুতি নিয়ে যাও, দেখো যে কালকের পরীক্ষাটা ওইটা তোমরা ফেস করতে পারবে। কি ঠিক আছে? আর আমি জি স্যার। পরের ক্লাসে যদি এইগুলো সব তোমাদের ক্লিয়ার হয়ে যায়, 11 পর্যন্ত যদি সব পারো, যদি তাহলে আমি পার্ট সি এর একটা অঙ্ক ভালো করে করলেই তোমরা রানিং হয়ে যাবে, তোমরা নিজেরা করতে পারবে। কি ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে পর্যন্ত থাকো, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের মতন আল্লাহ হাফেজ।